হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ত্রিপুরাতে আসন্ন এসটিপিটি পিজিটি ম্যাথামেটিক্সে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের যেই ম্যাথামেটিক্স পার্টের যে দুটো ইউনিট রয়েছে, ইউনিট 10 আর ইউনিট 11, যেটা টোটালি স্ট্যাটিস্টিক্স পার্ট থেকে, সেটা আমি তোমাদের সলভ করে দেব এবং টোটালি কমপ্লিট সেখানটা যতগুলো পার্ট আছে তাদের ভিতরে যে ছোটো ছোটো সাব টপিক আছে প্রত্যেকটি টপিক থেকে তোমাদের আমি নাম্বার অফ এমসিকিউ কোশ্চেন এবং তার সলিউশন প্রোভাইড করে দেব। দেখো, আজকে যে রকমের প্রশ্নগুলো আমরা সলিউশন করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এই রকমেরই কোশ্চেন, যেখানটায় তোমাদের কাছে টোটাল 30খানা প্রশ্ন থাকবে। ওয়েলকাম এভরিওয়ান, আমার নাম ডক্টর বিমল শীল। আমি স্পেশালি স্ট্যাটিস্টিক্স পার্টটাই পড়াই। ত্রিপুরার যে সমস্ত যতগুলো পরীক্ষা আছে সেখানটা যে যে জায়গাতে স্ট্যাটিস্টিক্স পার্ট আছে সেইটা, এবং স্পেশালি স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটাই পড়াই। যারা পরবর্তীতে আসন্ন এই ম্যাথামেটিক্স পরীক্ষাগুলো দিচ্ছ বা এসটিপিজিটির ম্যাথামেটিক্স পরীক্ষা হবে আমাদের সামনে, সেই সামনের পরীক্ষাতে যাদের ইউনিট 10 ইউনিট 11-এর ভিতরে ম্যাথামেটিক্সের রয়েছে আমাদের স্ট্যাটিস্টিক্স পার্ট, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। আজকে সেই ইউনিট 11 থেকে আমি তোমাদের প্রথম পার্টটা নিয়েই আলোচনা করব, এবং তোমাদের যারা আমার কোয়ালিফিকেশান সম্বন্ধে জানতে চাও, এই হচ্ছে আমার কোয়ালিফিকেশান। আমি এই স্ট্যাটিস্টিক্সে পিএইচডি, নেট, স্লেট এবং মাস্টার্সে আমি র্যাঙ্ক হোল্ডার ছিলাম। তাহলে নিঃসন্দেহে পড়তে পারো যে কোয়ালিটি কন্টেন্ট আমি প্রোভাইড করব সেটা আর কেউ এই ত্রিপুরা থেকে প্রোভাইড করবে না, হোপফুলি। দেখে নাও, এখানটায় তোমাদের যেই সিলেবাসটা, সেই সিলেবাস অনুসারে আমি ধীরে ধীরে তোমাদের টপিকগুলো কভার করার চেষ্টা করব, এবং খুব আনন্দের সহিত তোমরা করতে পারবে। এবং প্রত্যেকটা সাব টপিক থেকে আমি কথা দিলাম তোমাদের প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা রিলেট করতে পারবে তোমাদের পরীক্ষার সাথে। লাস্টে গিয়ে পিওয়াইকিউগুলো খুবই সহজ, সেগুলো তোমরা এমনিতে নিজেরাও সলভ করতে পারো সেই ব্যাপারগুলো। আমি আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রবাবিলিটি ইউনিট নাম্বার 11, যেখান থেকে ছোটো ছোটো পার্ট করে পড়বো। তোমাদের রেসপন্স এবং তোমাদের কমেন্ট আমি আশা করছি। দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট, আউটকাম, স্যাম্পল স্পেস, ইভেন্ট, এই সমস্ত জিনিসগুলো আমি আজকে তোমাদের এই সমস্ত জিনিসগুলোর কোর কনসেপ্টে কোনো অসুবিধা নেই, সবাই জানে, শুধু এমসিকিউ কোশ্চেনের অভাব সবার কাছে। এই টপিকগুলো ম্যাথের স্টুডেন্টরা জানে। আমি নাম্বার অফ কোশ্চেন সলভ করার সাথে সাথে এই কনসেপ্টগুলো তোমাদের বলবো। আজকে আমাদের টোটাল 30খানা প্রশ্ন সলভ করবো, এবং 30খানা প্রশ্ন সলভের মাধ্যমে আমি এই এতটুকু সিলেবাস কভার করব। তারপর আরও ছোটো ছোটো পার্ট করে সেই সিলেবাসটাকে কভার আপ করার চেষ্টা করব। কেমন? দেখো, তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দিচ্ছ, তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট রাখবে এইখানটায়, আমি তার রেসপেক্টে মডিফাই করার চেষ্টা করব। দেখা যায়, এই হচ্ছে আজকে আমাদের পার্ট 1, যেখানটা আমরা ইভেন্ট অবধি সিলেবাস কভার করছি। এই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট, আউটকাম, স্যাম্পল স্পেস এবং ইভেন্ট। এগুলো খুব সহজ পার্ট, এগুলো সবাই জানে, কিন্তু তারপরেও আমি এখান থেকে চেষ্টা করছি তোমাদের নাম্বার অফ গুড কোশ্চেন প্রোভাইড করার জন্য। দেখো, প্রথমটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। নিচের কোনটা আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট? অ্যাকচুয়ালি র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে হলে কী হয় বলো তো? র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে হলে আউটকামগুলো সার্টেইন থাকে, মানে নির্দিষ্ট নয়, কিন্তু কয়েকটা থাকে, তাদের মধ্যে একটা তুমি নিশ্চিত করতে পারবে না। র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে হলে আবার কি হয়? র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে হলে একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, যেন সবগুলো এক্সপেরিমেন্ট বা সবগুলো আউটকামের সময় তোমার এনভায়রনমেন্টটা সেম থাকে। কেমন? এই সমস্ত জিনিসগুলো তুমি লক্ষ্য করবে। যেমন এখানটায় দেওয়া আছে দ্য সান রাইজিং টুমোরো, তো এটা তো একেবারে শিওর তোমরা যে সূর্য কালকে উদয় হবে, তো এইখানটায় তুমি কিভাবে বলবে এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট? এটা তো ফিক্সড, কেমন, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা হচ্ছে না আমাদের। তারপর হচ্ছে টসিং এ ফেয়ার কয়েন ওয়ান্স। তুমি যদি একটা কয়েনকে টস করো, তাহলে তার কি আসতে পারে? হয়তো হেড আসতে পারে, টেল আসতে পারে, কিন্তু তুমি শিওর নাকি হেড আসবে নাকি টেল আসবে, তুমি এই ব্যাপারে তুমি কিছু বলতে পারো না, কিন্তু তুমি শিওর যে হেড অথবা টেল আসবে। তার মানে তোমার একটা পার্টিকুলার, দেখো, একটা সেট অফ আউটকাম আছে, তার ভিতর থেকে একটা নির্দিষ্ট একটা, কিন্তু তুমি বলতে পারো না কোনটা। কেমন? এই জন্য এটা তোমার র্যান্ডম এক্সপেরিমেন্টের আওতায় আসবে। অ্যাডিং 2 and 3 না, অ্যাডিং 2 and 3 তো তোমার 5 হয়ে যাবে, সেটা একটা এডিশান, এটা র্যান্ডম এক্সপেরিমেন্টের প্রপার্টিসই না। কেমন? সলভিং এই ইকুয়েশন সলভ করলে তুমি এক্সের ভ্যালু পাবে, কিন্তু সেটাও তো আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট না, কারণ আমরা সেখানটায় কোনো পার্টিকুলার এনভায়রনমেন্ট অথবা আউটকামের মধ্যে কোনো কিছু পাচ্ছি না। এরকম না যে অতগুলো আউটকাম আছে তার ভিতর থেকে আমরা একটা পার্টিকুলার সিলেক্ট করতে পারছি। কেমন? তাহলে আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি, আর বাকি সবগুলো আমাদের ফলস। তোমাদের এই ফলসগুলো আইডেন্টিফাই করাও শিখতে হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? দেখো,
যারা যারা প্রশ্নগুলো করতে পারবে তারা তোমরা প্রথমেই প্রশ্ন দেখে প্রশ্ন সলভ করার চেষ্টা করবে, তারপরে গিয়ে আমার এক্সপ্লেনেশন দেখবে, তোমাদের জন্য ভালো হবে। কেমন? দেখো কোশ্চেন নাম্বার 2, অ্যান আউটকাম। এবার জিজ্ঞেস করছে যে আউটকাম কী। আউটকাম হচ্ছে যে আমি ধরো একটা কয়েন টস করলাম, তাহলে আমার কাছে হেড আর টেল দুটোই রইলো। কেমন? কিন্তু হেড আর টেলের ভিতরে যেটাই তোমার উপরের দিকে এলো সেটাই হচ্ছে তোমার কাছে আউটকাম। একবারে সহজ ভাষায় তোমরা এইভাবে মনে করো, সময় নষ্ট করার দরকার নেই। তাহলে এখানটা বলা আছে কালেকশন অফ স্যাম্পল পয়েন্ট। এইখানটায় বলে দিয়েছে তোমাকে যে কালেকশন অফ স্যাম্পল পয়েন্ট তোমার কাছে কি হচ্ছে, কালেকশন অফ স্যাম্পল পয়েন্ট তোমার কাছে আউটকাম হচ্ছে কি না। সেট অফ অল পসিবল আউটকাম, সেট অফ অল পসিবল রেজাল্ট। এই সেট অফ অল পসিবল রেজাল্ট যেটা, সেটা আমি বলে দিচ্ছি যে এখানটায় দেখো তুমি একটা কয়েন টস করলে কী কী পাচ্ছ বলো তো, সেটা হচ্ছে হেড আর টেল। তাহলে এই সেটটাকে সেট অফ অল পসিবল, তাহলে এটা তো কখনোই তোমার আউটকাম নয়। অল পসিবল মানে সবগুলোই আছে, সেটাকে বলে ডিনোট করে অ্যাজ দিয়ে আর বলে স্যাম্পল স্পেস। কেমন? স্যাম্পল স্পেস, এই কথাটা মাথায় রাখো। অল পসিবল আউটকাম যখন থাকবে তখন সেটাকে তোমরা স্যাম্পল স্পেস মেনে নিও। আর এখানটায় বলা আছে এ সিঙ্গেল রেজাল্ট অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তুমি বুঝতে পারছো, দেখো এটা একটা যেটা বেরিয়ে আসবে সেটা একটা সিঙ্গেল রেজাল্ট, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই যে তুমি কয়েনটা টস করলে, এখানটা কি কাজ করলে, তুমি কয়েন টস করলে, তাহলে এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। কেমন? এই র্যান্ডম এক্সপেরিমেন্টের যে কোনো একটা আউটকাম, র্যান্ডম এক্সপেরিমেন্টের দেখো যে কোনো একটা পার্টিকুলার আউটকাম হলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি আউটকাম আর কি। কেমন? যেটা বেরিয়ে আসে। আর ইম্পসিবল ইভেন্ট আমরা ওইগুলো প্রবাবিলিটির জন্য করি। যেমন মনে করো তোমার হাতে লাল আর নীল কলম আছে, তুমি সবুজ কালারের কলম দিয়ে লেখার প্রবাবিলিটি, তো তার সবুজটা তো এক্সিস্ট করছেই না, তাহলে তুমি কিভাবে বলতে পারবে সবুজটা নেই, তার মানে সেটা ইম্পসিবল, সবুজটা দিয়ে আমি লিখবো কীভাবে? তো এরকম কোনো কিছু যেটা হতেই পারে না। কেমন? তুমি 100তে পরীক্ষা দিয়েছো, 200 পেয়েছো, তাহলে এগুলো ইম্পসিবল ইভেন্টের ভিতরে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, যার সি নাম্বার তোমাদের কারেক্ট। কোশ্চেন নাম্বার 3তে তোমাদের বলা আছে এ স্ট্যান্ডার্ড সিম্বল অফ স্যাম্পল স্পেস। এখনই আমি বলে দিলাম যে স্যাম্পল স্পেসকে তুমি চাইলে এস দিয়ে, কোথাও কোথাও আবার এই ওমেগা দিয়েও, আমি এটাকে ওমেগা বলি, কোথাও কোথাও রো বা ওমেগা দিয়েও চিহ্নিত করে। কেমন? স্যাম্পল স্পেসকে। স্যাম্পল স্পেস কি অল পসিবল আউটকাম। মাথায় রাখবে কোনো একটা সেট যেখানটায় অল পসিবল আউটকাম, পসিবল আউটকাম। আমি একটা ছোট তোমাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। অল পসিবল আউটকাম হলে কি হলো, যেমন মনে করো যদি তুমি একটা ডাই থ্রো করো, ডাই মানে চক্কার লুড্ডুগুলো যদি থ্রো করো, তাহলে তোমার স্যাম্পল স্পেস কী হবে স্যার? হয়তো 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, অথবা 6 আসতে পারে। তাহলে দেখো যতগুলো আউটকাম হতে পারে আমি সবগুলোকে একটা সেটের ভিতরে নিয়ে নিলাম। এই যে সেটটা, সেটাকেই তুমি স্যাম্পল স্পেস হিসাবে পরিচিত তোমাদের কাছে, এটাকেই তুমি স্যাম্পল স্পেস হিসাবে মেনে নেবে। কোথাও কোথাও এস দিয়ে, কোথাও কোথাও ওমেগা দিয়ে ডিনোট করে। কেমন? দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে। কোশ্চেন নাম্বার 4 বলছে এ ইজ অ্যান ইভেন্ট। এ আমার কাছে একটা ইভেন্ট আছে, এখন বলছে তার কমপ্লিমেন্ট। তার কমপ্লিমেন্ট হচ্ছে নট অ্যান এ, ইউজুয়ালি রিটেন এস, মানে কীভাবে লেখা হয়, মানে স্বাভাবিকত আমরা কীভাবে লিখি। তো তুমি যদি মনে করো যে এইটা হচ্ছে তোমার কাছে একটা স্যাম্পল স্পেস, সেই স্যাম্পল স্পেসে কী আছে 1 2 3, এদিকে মনে করো 4 5 6, আমি সেপারেট করে দিলাম। তাহলে এই দিকটা কী হলো, এই যে লেফট সাইডটা এটাকে আমি এ ধরে নিলাম, আর এই টোটালটা, কেমন, লেফট সাইডটাকে এভাবে ধরি, এইখানটায় যেটা আছে এই টোটালটাকে এ ধরে নিলাম, আর এটা আমার কাছে একটা স্যাম্পল স্পেস। যেমন কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সবগুলো আউটকাম আমি এখানটায় দুটো পার্টে পার্ট করে দিলাম। একটা হচ্ছে আমার এর আন্ডারে, যেগুলো আমার এর আন্ডারে থাকবে না, মানে এই সেটের বাইরে থাকবে। এই সেটের ভিতরে আমার কী কী আছে স্যার 1 2 3, আর এই সেটের বাইরে কি আছে, এই সেটের বাইরে আছে স্যার 4 5 6। এই এ সেটের বাইরে যেগুলো থাকবে ওটাকে বলা হয় এই কমপ্লিমেন্ট। কখনো কখনো তোমরা দেখবে যে এই কমপ্লিমেন্টকে কীভাবে লিখছে তারা, ওই এস মাইনাস ই, এই এস মাইনাস এই করেও এই কমপ্লিমেন্ট লেখা যায়। কেমন? তুমি চাইলে এই কমপ্লিমেন্টের এরকমও ফর্মুলা আছে, কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এস মাইনাস ই, তুমি চাইলে এইভাবেও বুঝতে পারো, এইভাবেও বুঝতে পারো। কেমন? এই কমপ্লিমেন্ট এভাবেও লিখে, কখনো কখনো দেখবে এভাবেও লিখছে, কখনো কখনো দেখবে এভাবেও লিখছে। তাহলে এই ব্যাপারগুলো লক্ষ্য করে রাখবে। এখানটা আমার কাছে অপশন নাম্বার বি কারেক্ট হয়ে যাবে। এটা এ ইউনিয়ন, এটা ইন্টারসেকশন, এটা এস কমপ্লিমেন্ট। কেমন? আমাকে বলেছে এই যে ইভেন্টটা তার কমপ্লিমেন্ট বের করতে, এই জন্য আমার কাছে এইটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো এইবার 5 নম্বরে আমাদের বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইভেন্ট হোয়েন রোলিং এ সিঙ্গেল ফেয়ার ডাই। এ সিঙ্গেল ফেয়ার ডাই। কেমন?
সিঙ্গেল এই পেয়ারটাকে তোমরা আবার দেখো কেউ আবার পেয়ার মনে করে পেলো না, কেমন? এই যে পেয়ার মানে এক জোড়া ডাই থ্রো করছে, যদি এরকম মনে করো তাহলে সর্বনাশ হয়ে গেলো, কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে এই পেয়ার ডাই, একটা সিঙ্গেল ডাইতে আমাদের কি কি আছে বলতো? একটা সিঙ্গেল ডাইতে স্যার আমার কাছে 1 2 3 এরকম হয় না ফলোইং ইভেন্ট। আচ্ছা, কোনটা আমাদের ইভেন্ট হতে পারে, কেমন? যখন আমি একটা ডাই থ্রো করছি, তাহলে আমাদের 1 তো একটা ইভেন্ট হতেই পারে, যে আমার কাছে 1 2 3 4 5 6 আছে, স্যার আমি এখান থেকে 1টাকে নিয়ে নিলাম একটা সেটে, তাহলে এইটাও আমার একটা ইভেন্ট হতে পারে। হ্যাঁ, সম্ভব। স্যার আমি আবার একটা ইভেন্ট নিয়ে নিলাম এরকম 1, এই যে এরকম করে 1 2 3, এটা আমি আরেকটা ইভেন্ট নিয়ে নিলাম। হ্যাঁ, নিতে পারো। তাহলে এইটাও আমার একটা ইভেন্ট হয়ে যাবে। হ্যাঁ, ফাইটা আমাদের সব সময় কি হয়? ফাইটা আমাদের একটা এমটি সেট, মানে ইম্পসিবল ইভেন্ট যেটা হয় সেটা আমাদের এই ফাইতে চলে আসবে। তাহলে এই এমটি সেটটা সব সময় তোমাদের ওই স্যাম্পল স্পেসের ভিতরে এক্সিস্ট করে, কেমন? যারা সেট পড়েছে তারা তো ভালো করেই জানে যে এটা সব সেটেরই অংশ। ও তাহলে আমার কাছে এটাও কি হবে? এটাও আমার কাছে সেই স্যাম্পল স্পেসের ইভেন্ট হয়ে যাবে, যেটার জন্য থ্রো করছি। মনে করো ডাইয়ের জন্য করি, বা কয়েনের জন্য করি, বা অন্য কোনো কিছুর জন্য করি, বল টল যে কোনো কিছুর জন্য, কেমন? তাহলে আমার এখানটা সবগুলোই তো আমি দেখছি যে আমার এখানটা ইভেন্টের তালিকায় পড়ে যাচ্ছে, তাহলে আমার অল অফ দ্য অ্যাবভ কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6কে দেখো। কোশ্চেন নাম্বার 6-এর ভিতরে বলেছে যে অয়েন 2 ফেয়ার কয়েন অ্যান্ড ওয়ান্স। তুমি কী করছো? একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তুমি টস করছো 2টা ফেয়ার কয়েন একবার, তাহলে স্যাম্পল স্পেস কী হবে? এটা সবাই জানে, একটা হেড একটা টেল নিয়ে নিও। আর আমরা জানি যেহেতু দুটা হচ্ছে, যে টস ফেয়ার বলেছে, তো র্যান্ডম এক্সপেরিমেন্ট 2 ফেয়ার কয়েন, কেমন? আচ্ছা, ফেয়ার কয়েন মানে ওই এক জোড়ার কথা বলছে। আগের বার আমি ফেয়ার বানানটা ভুল লিখলাম না, তো একবার দেখে নিও। আচ্ছা, এখানটা কি হচ্ছে? হেড টেল, আর হচ্ছে টেল হেড, আবার টেল। এটা সবাই জানে, এটাকে আবার মিক্স করে বানানোর কোনো প্রয়োজন নেই। এরকম দুইটা থাকবে, তাদের ডট ক্রস প্রোডাক্ট নিয়ে নিলে তোমরা তাও করতে পারবে না, ডট প্রোডাক্ট নিলে হবে। হেড টেল, কেমন? এরকম করে ট্রি মেথডেও বানানো যায়। যখন বেশি হবে তখন আমি বানিয়ে দেখাবো। দুটোর জন্য হেড টেল এরকম করে, এটা সবাই জানে, কেমন? এই কোশ্চেন নাম্বার 7, দ্য সাইজ নাম্বার অফ আউটকাম, কেমন? দ্য নাম্বার অফ আউটকাম। আচ্ছা, নাম্বার অফ আউটকাম অফ এ স্যাম্পল স্পেস হোয়েন 1 ফেয়ার ডাই ইজ রোল্ড। তো তোমার বলেছে ওই যে নাম্বারটা বের করে দিতে, কয়টা হবে দ্য স্যাম্পল স্পেসের ভিতরে তোমার কয়টা আউটকাম থাকবে। তোমরা তো স্বাভাবিক জানো, যদি একটা নর্মাল আমি ডাই থ্রো করি, কেমন? এই ফেয়ার আর ফেয়ারটা একবার ভালো করে দেখে নিও। তাহলে আমি যদি একটা নর্মাল ডাই থ্রো করি, তাহলে আমার কাছে কি আসবে? আমি একটা নর্মাল ডাই থ্রো করলে আমার কাছে 1 2 3 4 5 6 ছাড়া তো আর কিছু থাকবে না। তাহলে আমার কাছে টোটাল 6টা আউটকাম থাকবে, কেমন? ওইখানটায় এর বেশি আউটকাম থাকতে পারবে না। ওই যে তারা নাম্বার অফ আউটকাম জিজ্ঞেস করেছে, এই জন্য আমার 6 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 8 কী বলছে বলে তো? কোশ্চেন নাম্বার 8 বলছে হোয়েন 2 ফেয়ার ডাইস। এবার তুমি দুটো আলাদা আলাদা ফেয়ার ডাই থ্রো করেছো, আগে তো একটা করেছো, এখন তুমি করছো দুটো আলাদা আলাদা, কেমন? দ্য নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। আমি তোমাদের বলি যে তুমি তোমাকে যেটাই দেওয়ার দেখ না কেন, তুমি কিভাবে করবে? তুমি দেখবে যে জিনিসটা তুমি থ্রো করছো সেটার কয়টা সাইড আছে। দেখো, তুমি যদি ডাই থ্রো করো, কেমন? ডাই থ্রো করলে কতবার করছো সেটা তুমি লক্ষ্য রাখবে, যে আমি নাম্বার হচ্ছে কত নাম্বার অফ টাইমস আমি থ্রো করছি সেটাকে একবার লক্ষ্য করবে। আর দেখবে সেটার কয়টা সাইড আছে, কেমন? যেমন কয়েনের 2টা সাইড আছে, আর সেই 2টা জিনিসই তোমাদের দেখতে হবে। কি কি দেখতে হবে? একটা হচ্ছে যে তুমি কতবার থ্রো করছো, আর একটা হচ্ছে ওই জিনিসটা যেটা তুমি থ্রো করছো তার ভিতরে কয়টা সাইড আছে। তো তুমি সেটাকে এরকমভাবে লিখে নিও, সাইড টু দি পাওয়ার নাম্বার। তাতে তোমার যে কোনোটা সলভ হয়ে যাবে। কীভাবে? স্যাম্পল স্পেস বের করার জন্য, কেমন? মানে নাম্বার অফ স্যাম্পল স্পেস, আমি এন অফ এস দিচ্ছি, মানে এই স্যাম্পল স্পেসের ভিতরে কতখানা নাম্বার বা কয়টা পয়েন্ট আছে ওটা দেখার জন্য, কেমন? তো তোমার ধরো ডাই থ্রো করছো, তো ডাইয়ের ভিতরে কয়টা সাইড আছে? স্যার 6টা সাইড আছে। কয়বার থ্রো করছি? স্যার তারা বলেছে যে 2বার থ্রো করো, 2টা। তাহলে আমার কাছে হয়ে গেল 36। এবার যদি তুমি ব্যাপারটা কয়েনের জন্য নিয়ে যাও, তাহলে তোমার এই দুটা কয়েনকে যদি তুমি একবার থ্রো করো বা 2বার থ্রো করলে, তাহলে তোমার কাছে 4 চলে আসবে। 2টাকে যদি তুমি 3বার থ্রো করো, তাহলে তোমার কাছে 8 চলে আসবে। সেটা সাইড টু দি পাওয়ার নাম্বার দিয়ে তুমি আরামসে ডিফাইন করে নিতে পারবে, কেমন? এগুলো ওই পরীক্ষাতে গিয়ে গন্ডগোল না লাগালেই হলো। দেখো, এবার বলছে এ সিঙ্গেল কার্ড ইজ ড্রন ফ্রম এ স্ট্যান্ডার্ড 52 প্যাক অফ কার্ড। এ প্যাক অফ কার্ড বা কার্ড ডেক, এটার মনে হচ্ছে ওই যে একটা প্যাকেট অফ কার্ড থেকে, কেমন? দ্য স্যাম্পলস
স্যাম্পল স্পেস সাইজ। স্যাম্পল স্পেস সাইজ মানে ওই কার্ডের প্যাকেটটার ভিতরে কতটা কার্ড আছে, টোটাল পয়েন্ট আর কি। টোটাল পয়েন্ট কী হবে? টোটাল কার্ড সংখ্যা। তো তোমরা তো ভালোভাবে জানো এ সিঙ্গেল কার্ড ইজ ড্রন ফ্রম এ স্ট্যান্ডার্ড 52 কার্ড। তাহলে এই 52 কার্ড ডেক তার মানে হচ্ছে আমি একটা প্যাকেট থেকে একটা সিঙ্গেল কার্ড ড্র করেছি, কেমন? একটা সিঙ্গেল কার্ড। দ্য স্যাম্পল স্পেস সাইজ আমার কত হবে? তো স্যাম্পল স্পেস তো তোমরা জানো যে আমার একটা কার্ডের ভিতর যে 52 থাকে তাহলে স্যাম্পল স্পেস 52 হবে। এখানটা প্রবাবিলিটি জিজ্ঞেস করলেই না আমরা আলাদা আলাদা চিন্তাধারা করব, কেমন? এই রকমের সহজ প্রশ্ন, এগুলো কনসেপচুয়ালের জন্য খুবই ভালো। তারপরে ধীরে ধীরে তোমরা লেভেলের কোশ্চেনে চলে আসবে, কেমন? কারণ একদম স্টার্টিংয়ে তো তারা সিলেবাসের ওই পয়েন্টগুলো দেবেই যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এগুলো দেখে নাও। তারপরে বলছে পিকিং এ পয়েন্ট ইউনিফর্মলি অ্যাট র্যান্ডম ফ্রম ইন্টারভ্যাল 0 to 1 গিভস এ স্যাম্পল স্পেস দ্যাট ইজ। দেখি যারা যারা বলছো যে সবগুলো আরামসে করা যাচ্ছে, দেখি এই প্রশ্নটার উত্তর করে দেখাও দেখি। দেখবে অনেকে বলতে পারবে, অনেকে আবার চিন্তা করবে, কিন্তু কনফার্মলি অনেক খুব কম সংখ্যক স্টুডেন্টই তার অ্যান্সার দিতে পারবে, কেমন? পিকিং এ পয়েন্ট ইউনিফর্মলি, তুমি একটা পয়েন্ট ইউনিফর্মলি নিচ্ছ অ্যাট র্যান্ডম, তুমি র্যান্ডমলি নিচ্ছ ফ্রম এন ইন্টারভ্যাল 0 to 1। তো আমাদের স্টুডেন্টরা জানে যে 0 to 1 মাঝে যে আমাদের যে 0 to 1 তার মাঝে এই আনকাউন্টেবল নাম পয়েন্ট থাকে, কেমন? COUNTABLE আনকাউন্টেবল পয়েন্ট থাকে। তো তুমি এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিলে সেখানটা স্যাম্পল স্পেস কী হবে? তো আমি এখান থেকে যে পয়েন্টটা নিচ্ছি তার কোনো ভ্যালু নেই। তারা বলছে যে 0 to 1 মাঝে স্যাম্পল স্পেস কত। স্যাম্পল স্পেস মানে 0 to 1 মাঝে কয়টা স্যাম্পল পয়েন্ট আছে। তুমি বলো দেখি এই 0 to 1 মাঝে কয়টা আছে? তুমি বলবে স্যার অসংখ্য পয়েন্ট আছে। আমরা যে একটা পয়েন্ট সিলেক্ট করছি সেটা এখানটা ইম্পর্টেন্ট নয়, তারা জিজ্ঞেস করছে আমাদের স্যাম্পল স্পেসটা, যে ওই যেখান থেকে তোমাকে একটা পয়েন্ট নিতে বলছে সেখানটা কয়টা পয়েন্ট আছে। তো তুমি বলবে স্যার আমার এখানটা আনকাউন্টেবল পয়েন্ট আছে, কারণ 0 to 1 মাঝে গুণে শেষ করা যাবে নাকি। দেখো কোশ্চেন নাম্বার 11 এখানটা দেওয়া আছে যে কোশ্চেন নাম্বার 11 বলছে অ্যান ইভেন্ট অকার্স। আমাদের কি হচ্ছে? অ্যান ইভেন্ট অকার্স ইফ, একটা ঘটনা, ইভেন্ট মানে ঘটনা, অকার্স নেওয়া হচ্ছে ইফ, কখন। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানটা বলা আছে দ্য আউটকাম অফ এন এক্সপেরিমেন্ট ইজ নট ইন দ্য ইভেন্ট। একটা ইভেন্ট হচ্ছে যেখানটায় তার আউটকাম কী হচ্ছে? আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ নট ইন দ্য ইভেন্ট। তো এটা কী ধরনের কথা হলো যে এমন একটা ঘটনা হচ্ছে যেটার ভিতরে তার আউটকামটাই নেই, তো তাহলে এটা হবে না। তারপর দ্বিতীয়টা কি দেওয়া আছে? বলছে দ্য আউটকাম ইজ এনি নাম্বার। তো এই ইজ এনি নাম্বার হলে তো হবে না, সেটা স্যাম্পল স্পেসে থাকতে হবে, তো না হলে সেটা সেই ইভেন্ট কী হবে? আমি যাদের আরও ডাউট হচ্ছে বলছি, দেখো এই যে এসের মাঝখানে মনে করো তোমার কাছে 1 2 এরকম করে 6 অবধি আছে। তো এখান থেকে তুমি যদি এই 1কে নিয়ে একটা সেট বানাও সেটা একটা ইভেন্ট, কেমন? তোমাদের যদি ডাউট লাগে তাই বলে দিচ্ছি, দেখো সেটা ইভেন্ট। এখন বলছে দ্য আউটকাম ইজ নট ইন দ্য ইভেন্ট, আউটকাম অফ এন এক্সপেরিমেন্ট ইজ নট ইন দ্য ইভেন্ট, সেই ইভেন্টেই তার আউটকাম নেই। তো এখানটায় তো আমরা সব আউটকামগুলোকে নিয়ে নিয়েছি, আর সে আউটকাম থেকেই তো ইভেন্ট এসেছে। এবার বলছে ইভেন্টেই সেটা নেই, তো এটা তো সম্ভব না, কেমন? তারপরটা হচ্ছে দ্য আউটকাম ইজ এনি নাম্বার। দেখো আমার আউটকাম এনি নাম্বার কীভাবে হবে? এনি নাম্বার হবে না, কিছু স্পেসিফিক অল পসিবল আউটকাম, যেমন একটা নির্দিষ্ট থাকে এত থেকে এত, কেমন? যদি একদম নির্দিষ্টই রইল না তাহলে তো প্রবাবিলিটি এই ক্যালকুলেশন হবেই না। হ্যাঁ বলতে পারে এত থেকে এত, এটা একটা কথা, কিন্তু একেবারে নির্দিষ্ট না, তাহলে সেটাও আমাদের অ্যান্সার হবে না, কেমন? এনি নাম্বার বলছে, তো কমপ্লেক্স দিয়ে দিলে। তারপরে দেখো দ্য আউটকাম অফ এন এক্সপেরিমেন্টস বিলংস টু দ্য ইভেন্ট। আউটকাম যেটা হচ্ছে সেটা বিলংস টু দ্য ইভেন্ট। তো এবার যদি তুমি সেটা দেখো, হ্যাঁ ঠিক আছে, আমার আউটকাম যেগুলো আসছে সেটা বিলংস টু দ্য ইভেন্ট হতে পারে, যে আমার এখানটায় 1 আছে সেটা এখান থেকে নেওয়া হয়েছে, কেমন? তো আউটকামগুলো কোথায় থেকে আসতে পারে? সেই ইভেন্ট থেকে আসবে, একই তো কথা, কেমন? সরি, দ্য স্যাম্পল স্পেস ইজ এমটি, স্যাম্পল স্পেস একবারে খালি না, ওটাও আমাদের একদম মন মতো হলো না, কেমন? তাহলে আমি অপশান নাম্বার সিকে কারেক্ট ধরে নিচ্ছি। তারপরে কি দেওয়া হলো? তারপর দেওয়া হলো কোশ্চেন নাম্বার 12। কী দেওয়া হলো বলো তো? এখানটা বলো যে লেট এ ডাই বি রোল্ড, একটা ডাই রোল করা হলো, আর যেখানটা এ তোমার কাছে 2 4 6, দ্য কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইজ,
এ কমপ্লিমেন্ট কী হবে, কেমন? তো তোমরা ভালো করে জানো এসের ভিতরে কী কী থাকে বলো তো, 1 2 3 4 5 6 এই সমস্ত কিছু থাকে। এখন তুমি একটা এ নিচ্ছ যার ভিতরে তুমি ইভেন নাম্বারগুলো নিয়ে নিচ্ছ 2 4 6। তো এই কমপ্লিমেন্ট কী হয় বলো তো, এই কমপ্লিমেন্ট হচ্ছে এস মাইনাস এ। তুমি এভাবেও লিখতে পারো, তোমার মন চাইলে তুমি এইভাবেও লিখতে পারো। তো এস মাইনাস এ করলে কী কী পরে থাকবে দেখো, 2 চলে যাবে, 4 চলে যাবে, 6 চলে যাবে, তাহলে 1 3 5 অড নাম্বারগুলো খোঁজো কোথায় আছে বলো তো এই কমপ্লিমেন্ট, এইখানটায় আছে, কেমন? সরি, দেখো কোশ্চেন নাম্বার 13 কী বলছে? কোশ্চেন নাম্বার 13 বলছে যে এস ইকুয়াল টু তোমার কাছে এইটা আছে, আর এই ইকুয়াল টু এই দেওয়া হলো, এই ইকুয়াল টু আরেকটা সেট দেওয়া হলো, এই ইউনিয়ন বি কত। আর এই সেটের বেলায় যারা পরিচিত তারা খুব ভালোভাবে জানি যে এই নিশ্চয়ই পিজিটি পরীক্ষা দেবো স্যার, এইগুলো জানি না এটা হতে পারে, এই ইউনিয়ন বি বলে দিচ্ছি। দেখো যেইগুলো মিল পাওয়া যাবে ওইগুলো নিয়ে নেবে, যেগুলো মিল ছাড়া ওইগুলো নিয়ে নেবে। যেগুলো মিল পেয়েছি সেটের ভিতরে কিন্তু অয়েল ডিফাইন অবজেক্ট থাকে, কেমন? অয়েল ডিফাইন মানে ঠিকভাবে ডিফাইন্ড হতে হবে, এই তার আলাদা আলাদা ডেফিনেশন আছে, আমি ওতে যাচ্ছি না, কিন্তু আমি তোমাদের বলে দিই সহজ সরলভাবে কীভাবে নিয়ে নেবে। যেগুলো মিল আছে সেগুলো যেন একের বেশি রিপিট না করো, যেমন 1 আছে 1 লিখে নিলে, 2 দুইবার এখানটায় আছে এখানটায় আছে, তার মানে 2 দুইবার লিখবে না, কিন্তু একবারই লিখবে, কেমন? 2, তারপরে 3, তারপরে 4, এ হয়ে গেল তোমার কাছে এ ইউনিয়ন বি। এর বাইরে কিন্তু কোনো কিছু চিন্তা করবে না, কেমন? এটা হচ্ছে অপশান নাম্বার 3। আশা করি এই বুঝতে পারছো। যদি কোনো ছোটো মোটো কমেন্ট হয় বা কোনো কিছু না বোঝা থাকে তাহলে বলতে পারো মন খুলে। এবার এখানটায় আমি পরের কোশ্চেনে এই ইন্টারসেকশন বি রেখেছি, কেমন? পরের কোশ্চেনটাতে, তাহলে ওইটাতে যাওয়ার আগে এইখানটায় ইন্টারসেকশন বি করে নিই। এই ইন্টারসেকশন বিতে আমরা কী করছি দেখো তো, যেগুলো আমাদের কাছে কমন আছে, কমনের বাইরে না, কেমন? এই যে যদি মনে করি এইরকম ব্যাপার যে এইটা আমার কাছে এস, এইটা হয়ে যাচ্ছে আমার কাছে এ, আর এটা হয়ে যাচ্ছে মনে করো আমার কাছে বি। তাহলে স্যার আমার কাছে এটা এ ছিল, এটা ছিল বি। এখন এই আর বি এর মাঝে যে কমন জায়গাটা, এটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি। এটা একদমই বেসিক। তাহলে এই দুইয়ের মাঝে কমন কত দেখো, 2 আর এই 2, কেমন? তুমি যদি এখানটায় লিখো 1 আর 2 লিখবে, আর ওইখানটায় লিখলে কি লিখবে, এইখানটায় 2 3 4 লিখবে। তো এই যে 2টা দুই জায়গাতেই কমন, তাহলে আমার কাছে 2 যেটা হবে সেটাই ইন্টারসেকশন বি, কেমন? দেখো এই পরের প্রশ্নে এই ইন্টারসেকশন বি জিজ্ঞেস করেছে, সেটা শুধু 2 হবে, কেমন? চলো কোশ্চেন নাম্বার 15। এইবার ধীরে ধীরে তোমরা এই যারা এই পড়াশোনা করেছো তারা তো এইগুলো জানবে, আর না হলে বেসিক টার্ম আর টার্মিনোলজিগুলো দেখে নাও। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে পারস্পরিক আলাদা, তার মানে কি দুইজনের মাঝে কোনো সম্পর্ক নেই। তাহলে এই ডায়াগ্রামে যদি ভেন ডায়াগ্রামে দেখি তাহলে ব্যাপারটা কীরকম হয়ে গেলো বলো তো, এইরকম কিছু যে এ আর এটা হচ্ছে আমার কাছে বি। যখন এইরকম ব্যাপার হয়ে যাবে যে এটা এ এটা বি, তাদের মাঝে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এই ইন্টারসেকশন বি। তো তোমাকে যদি আমি বলি ই আর এফ তোমার আলাদা আলাদা, তাহলে এই ইন্টারসেকশন বি কী হবে বলো তো এখানটায়? তো তোমরা বলবে স্যার কিছুই তো কমন নেই, তাহলে ফাই লিখে দিই। তো ই আর এফ এর ব্যাপারটাও সেমভাবে কম্পেয়ার করলে আমাদের কাছে পাই চলে আসবে, কেমন? এ হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এবার দেখো কোশ্চেন নাম্বার 16 কী বলছে। ধরো একটা এক্সপেরিমেন্ট যেখানটা কয়েন টস 1 কয়েন অ্যান্ড রোল 1 ডাই। দেখো এগুলো হচ্ছে মিক্সড টাইপের প্রবলেম, তোমরা হয়তো এগুলো করতেও পারো, কিন্তু করার সম্ভাবনা অনেক সময় কম থাকে, আমাদের বেসিক সিলেবাসে এগুলো থাকে না। দেখো বলছি কয়েন টস করছি, আর একটা করছো তুমি কি একটা ডাই রোল করছো, মানে একটা ডাই থ্রো করছো, কেমন? চক্কার লুডো। দ্য স্যাম্পল স্পেস অ্যাজ ক্যান বি রিটেন অ্যাজ অর্ডার পেয়ার। কীভাবে বলা হয়েছে? অর্ডার পেয়ারে লিখতে, প্রথমে কি কয়েন তারপরে ডাই, এভাবে অর্ডার পেয়ার। তাহলে আমার স্যাম্পল পয়েন্ট কয়টা হবে? স্যাম্পল পয়েন্ট কি স্যার? এই স্যাম্পল স্পেসের ভিতরে তোমার কাছে হেড আর টেল যে থাকে এটাকে স্যাম্পল পয়েন্ট বলে, এটাকেও একটা স্যাম্পল পয়েন্ট বলে, মনে রাখবে। তাহলে তারা জিজ্ঞেস করেছে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট। আসলে কি জিজ্ঞেস করেছে বলো তো, এই স্যাম্পল স্পেসের ভিতরে কতটা এই পয়েন্ট তুমি বের করতে পারবে, মানে এসের ভিতরে কয়টা থাকে বা না থাকে, কেমন? কয়টা থাকবে ওটাই জিজ্ঞেস করছি। তাহলে ওটা কীভাবে করবে? পেয়ার হচ্ছে কয়েন, তারপরে হচ্ছে ডাই। তো কয়েনের ডাইয়ের বেলা কি জানো? ডাইয়ের বেলা জানো 1 2 3 4 5 6, এই হচ্ছে ব্যাপার। তো যদি এরকম ব্যাপার হয় তাহলে আমার একবার কি আসবে বলো তো? একবার হচ্ছে আমি বলে দিচ্ছি, এই যে দেখো একবার হবে তোমার
বলছে একবার কয়েনটাকে সামনে পুট করো, তাহলে আর বেশি কোনো অসুবিধা নেই। এটা সবার সামনে হেড লাগিয়ে দিলে একবার কয়টা আসবে? 6টা আসবে। এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এদের সবার সামনে টেল বসিয়ে দিলে আবার কয়টা আসবে? এটার একটা, এটার একটা, সবার সাথে টেল। কেমন? তাহলে আমার কাছে এইরকম। তাহলে এখানটায় 6টা, এখানটায় 6টা, টোটাল কয়টা হয়ে গেল? 12টা। স্যাম্পল পয়েন্ট কয়টা হবে? 12টা স্যাম্পল পয়েন্ট। কেমন? সহজ সরলভাবে। এবার ডিমর্গান ল। কেমন? আমরা ক্লাস 12-এ পড়াশোনা করেছি ডিমর্গান ল। ডিমর্গান কি বলে? ডিমর্গান বলে কোনো দুইটা যদি ইভেন্ট থাকে তাদের তুমি যদি ইউনিয়নের কমপ্লিমেন্ট নাও, দুইটাই ল থাকে ডিমর্গানে, তাদের যদি তুমি ইউনিয়নের কমপ্লিমেন্ট নাও, তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের মানে আলাদা আলাদা কমপ্লিমেন্টের ইন্টারসেকশানের যে ভ্যালু হবে তার সমান ভ্যালু আসবে। মানে এটা করলে যে ভ্যালু আসবে এটা করলেও সেম ভ্যালু আসবে। কেমন? কখনো কখনো এইগুলোর ভিতরে সেট বসিয়ে দিয়ে তোমাদের বের করতে দেবে এর ভ্যালু কত। কেমন? কিন্তু তোমরা এটা ক্যালকুলেশন করে করতে পারবে। তো এটা মনে রাখবে। আরেকটা কি আছে? আরেকটা আছে এ ইন্টারসেকশন বি এই তার কমপ্লিমেন্ট। তাহলে ওইটাতে কি হয়? ওটাতে হয় যে যদি তোমাদের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট থাকে তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের প্রথম ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট নিয়ে নেবে আলাদা আলাদা, তাদের ইউনিয়নের সমান হয়ে যাবে। এই দুইটাই প্রপার্টি তুমি ডিমর্গানে পাবে। এর বাইরে কিছুই নেই। তুমি এর বাইরে এন ট্রামের জন্য পড়ানো হয় মাঝে মাঝে, তো তুই এইগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, তুমি এগুলো আরামসে করতে পারো। তাহলে প্রথমটার জন্য এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অপশন নাম্বার সি। দ্বিতীয়টা হচ্ছে এবার তাদের ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, তাহলে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের ইউনিয়নের সমান হবে। কেমন? এই ব্যাপারগুলো তোমরা দেখে নিও, মনে রেখে দিও, তাতেই হয়ে যাবে। এবার বলছে এক্সাস্টিভ ইভেন্ট। দেখো এক্সাস্টিভ ইভেন্ট আসলে কি? এ আর বি হচ্ছে আমাদের এক্সাস্টিভ ইভেন্ট ইন এস। তাহলে কোন নিচের কোন প্রপার্টিটা ট্রু হবে বলে দিচ্ছি। গ্রাফিক্যালি তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে স্যার আমার কাছে এক্সাস্টিভ মানে এই পার্টটা এ, এই পার্টটা বি। কেমন? তাহলে তুমি কি পাচ্ছ? তুমি বলো এ ইউনিয়ন বি করলে তুমি দেখবে সরাসরি তোমার কাছে এস চলে আসবে। এরকম নিলে হবে না যে তুমি নিয়ে নিচ্ছ এটা আমার এ, এটা আমার বি, তখন এ ইউনিয়ন বি করলে কিন্তু আরও অনেক জায়গা খালি পড়ে আছে, তখন সেটা কি হবে না বলো তো? তখন সেটা এক্সাস্টিভ হবে না। তো লক্ষ্য রাখতে হবে এমনভাবে এ বি নিতে হবে যেন এ আর বি ইউনিয়ন করলে ডাইরেক্ট এস চলে আসে, অন্য কিছু যেন না থাকে, তখনই সেটা আমার কাছে এক্সাস্টিভ হবে। তো এটার জন্য এ ইউনিয়ন বি যেন আমার এসের সমান হয়, মানে স্যাম্পল স্পেসের সমান হয়। এমন যদি জায়গা খালি থেকে গেল, তুমি এই ছোট ছোট করে এ বি নিলে, তাতে তোমার এস টোটাল কিন্তু কমপ্লিট হবে না। কেমন? তো তখন কিন্তু এক্সাস্টিভ বলা যাবে না। তো এই ওই ব্যাপারটা লক্ষ্য রাখবে। গ্রাফিক্যালি দিলে তো তখন বিপদ। দেখো তারপরে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলছে বলো তো? ফ্রম অ্যান আর্ন, একটা আর্ন আছে। আর্ন মানে তুমি ওই ওই সহজ সরল কথায় গামলা মনে করতে পারো। কেমন? বা কোনো একটা পাত্র মনে করো যেখানটায় কন্টেনিং রেড ব্লু গ্রিন বল। কয়টা বল আছে বলো তো? একটা, দুইটা, তিনটা বল আছে। কেমন? লেট এ বি রেড অ্যান্ড ব্লু বল ড্রন। এই হচ্ছে একটা ইভেন্ট যেটা কী করছে বলো তো? যেটা তোমার রেড আর ব্লু বলকে ড্র করছে। ভালো কথা। তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে? দেখো একদম সহজ সরল কথা, যেখানটা আমার কমপ্লিমেন্টের ব্যাপার আসবে আমরা ভালোভাবে জানি যে স্যার একটা রেড, একটা ব্লু, একটা হচ্ছে আমার কাছে গ্রিন। তো যদি এ মানে তুমি এ মানে কি করলে? এ মানে হয়ে গেলো তোমার কাছে রেড আর ব্লু। তাহলে ওটাকে কি করা যাবে? এ মানে আমার কাছে রেড আর ব্লু। তো এর কমপ্লিমেন্ট কোন জায়গাটা পড়ে রইল? এই জায়গাটা। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার কাছে গ্রিন। তাহলে গ্রিন বল হচ্ছে আমার এর কমপ্লিমেন্ট। কেমন? দেখো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার অফ ইভেন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সাস্টিভ এই হয় রোলিং ওয়ান ডাই। যখন তুমি একটা ডাই রোল করবে তোমাকে মিউচুয়ালি এক্সক্লুসিভও বের করতে বলেছে, আবার এক্সাস্টিভও বের করতে বলেছে। লক্ষ্য রাখতে হবে এক্সক্লুসিভ হলে কি হচ্ছে? এক্সক্লুসিভ হলে আমার কাছে দুইটা সেট যেন আলাদা আলাদা হয়, তাদের ভিতরে যেন ই আর এফ এর ভিতরে যেন কোনো কমন পয়েন্ট না থাকে। কেমন? লক্ষ্য রাখতে হবে এইভাবে, তবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। এইবার আবার এক্সাস্টিভ যখন বলেছে তুমি সেটা ভালোভাবে জানো একটু আগেই, যে এক্সাস্টিভ হলে আমার এটা যেন এস ক্রিয়েট করে দেয়। কেমন? মানে স্যাম্পল স্পেসটা জেনারেট করে দেয়। খোঁজো এটা যদি নিই, হ্যাঁ স্যার আলাদা আলাদা ইউনিয়ন করলে এস চলে আসবে। তো প্রথমটাই উত্তর হয়ে যাবে। দেখো এটা এটার ভিতরে কমন পয়েন্ট আছে, হবে না। এটা এটা দিয়ে টোটাল এস আসবে না, তাহলেও হবে না। এটা আর এটা দিয়ে 3, 4, 5 কমন পয়েন্ট আছে, তাহলে এটাও হবে না। কেমন? তাহলে অপশন নাম্বার এ কারেক্ট হয়ে যাবে।
কোশ্চেন নাম্বার 22-তে কী বলছে? কোশ্চেন নাম্বার 22 খুব সুন্দর দিচ্ছে, দেখো বলছে যে ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, ইএনএফ। ডিসজয়েন্টটা যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট সেই ব্যাপারটাই লক্ষ্য করে রাখতে বলেছে। কি দেখো তো, বলেছে এই যে ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু ই একটা দিয়েছে এইরকম, ই ইউনিয়ন এফ বলেছে এই জিরো, ইউনিয়ন করলে জিরো, তাও তো সম্ভব না। ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ডিসজয়েন্ট, দে ক্যান নট বি বোথ অকার সাইমেলটেনিয়াসলি, দে ক্যান নট বোথ অকার সাইমেলটেনিয়াস, দে ক্যান নট বোথ অকার, তারা একই সাথে দুটাকে আমরা নিতে পারবো না, এই কথা বলছে। কেমন? আর এটা বলছে ইটা আমার কাছে কি হয়ে যাবে বলো তো, ইটা বলছে আমার কাছে সাবসেট অফ এফ হয়ে যাবে, মানে এফটা বড় আর ইটা ছোট হয়ে যাবে। তো এখানটাই তুমি লক্ষ্য রাখবে যে যখনই তোমার কাছে ডিসজয়েন্ট হবে তখন তুমি একটাকে নিলে আরেকটাকে নিতে পারবে না। দে ক্যান নট বোথ অকার্স বোথ, মানে হেডটাকে নিলাম, যখন হেড আসবে তখন টেলসটা কি আসতে পারবে না? পারবে না। একটা এলে আরেকটা আসবে না। কেমন? একটা জিনিস এলে, যেমন তুমি একটা ডাই থ্রো করছো, তো ডাই থ্রো করলে ব্যাপারটা কি হয় যে প্রথমে আমার হেড এলো, উপরে যদি 1 আসে বা 6 এলো, বাকি আরও অন্য কোনটা আসতে পারবে না। কেমন? যেটা আসবে সেটা, আর বাকিগুলো সবগুলো আসতে পারবে না। একসাথে যদি দুটো চলে আসে তাহলে সেটা তোমার কাছে ডিসজয়েন্টের তালিকায় পড়বে না। ডিসজয়েন্ট মানে ভিন্ন ভিন্ন। কেমন? কোশ্চেন নাম্বার 23 দেখো চেষ্টা করে প্রথমে, তারপরে আমার এই ডিটেল সলিউশন বা আমার এই এক্সপ্লেনেশন দেখো। কেমন? বলছে রোল টু ডিস্টিংগুইশেবল ডাই, আলাদা আলাদা। লেট এ হচ্ছে ফার্স্ট ডাই শোজ 4 and the number of outcome is e, the number of outcome in e। তা আমি বলে দিচ্ছি যে আমাদের কাছে যদি একটা টু রোল ডিস্টিংগুইশেবল ডাই যদি হয় তাহলে কী কী থাকবে বলতো? প্রথমটার 1 এলো, এই দিক থেকে লিখি। কেমন? 1 1 1 2 কমা কমা থাকবে, 1 3 1 4 1 5 এরকম করে নিলাম। তারপরে এরকম তুমি যদি এখানটা আবার লিখো 2 1, একবার লিখে নিচ্ছি, বাকিগুলো সবগুলো এখান থেকে কপি করে বসিয়ে দেবো। 2 1, কেমন? এই 2 2 2 3 2 4 2 5, আবার হচ্ছে 3 1 3 2 3 3 3 4 3 5 6 কেন লিখছি না? 6টা করে তো 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 5 5 5 6, এগুলো শুধু একবারের জন্য লিখে নিও, এগুলো থেকে অনেক কোশ্চেন হয়। 6 2 6 3 6 4 6 5 আর 6 6, এই হচ্ছে ব্যাপার। কেমন? এই হচ্ছে আমার টোটাল 36 পসিবল আউটকাম, কারণ আমি যখন দুইটা থ্রো করি, সাইড হচ্ছে আমার 6টা, থ্রো করলাম 2বার, তাহলে টোটাল 36টা। এখানটায় সে 36টা আছে। কেমন? এখানটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবে, এখানটা শেষ করবে। যদিও এক্সপ্লেনেশন চাই না, কারণ আমরা দিতে যাব কম্পিটিটিভ পরীক্ষা, আর সেখানটা আমাদের কাছে এইগুলো কেউ জিজ্ঞেস করবে না। তবুও প্রথম দিয়ে একবার লিখে প্র্যাকটিস করলে ভালো, পরে অ্যাজিউম করাটা খুব ইজি হয়ে যায়। দেখো এবার বলছে যে ফার্স্ট ডাই শোজ 4। কেমন? এটা দিয়ে আরও অনেক অঙ্ক করবো, এই জন্য আমি লিখে নিলাম। ফার্স্ট ডাই শোজ 4 কোথায় আছে বলে তো? তুমি লক্ষ্য করলে দেখবে যে স্যার ফার্স্ট ডাই শোজ 4, এখানটায় প্রত্যেকটা কী করছে আমার কাছে? প্রত্যেকটা প্রথমটা 4 শো করছে। কেমন? প্রত্যেকটার প্রথমটা কী শো করছে? প্রত্যেকটার প্রথমটা 4 শো করছে। তাহলে কয়টা আছে এরকম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমার কাছে টোটাল নাম্বার অফ আউটকাম কী হবে? এখানটা যে জিজ্ঞেস করছে নাম্বার অফ আউটকাম ইন এ, এই তো ছিল যার প্রথম ডাইটা কী শো করবে? 4 শো করবে, তো সেটা আমার কাছে টোটাল 6টা হয়ে যাবে। কেমন? কোশ্চেন নাম্বার 24 বলেছে রোল 2 ডাই, এবার 2টা ডাই থ্রো করো, আর বলেছে ইভেন্ট বি হচ্ছে বি এর ভিতরে কি আছে? সাম অফ দ্য 2 ডাই ইজ 7, নাম্বার অফ অর্ডার অফ আউটকাম গিভিং দ্য সাম 7। তোমাকে বলছে যে
দুটা সাম করলে যেন 7 আসে সেই পয়েন্টগুলো বের করো। তো আমি তো আগেই স্যাম্পল স্পেস বের করে নিয়েছি, আমি সেটা বসিয়ে দিলাম। এবার 7 খোঁজো, 7 বের করতে হবে তোমাদের। কেমন? 7 বের করার জন্য কি করবে, এই যে স্যার 617, এটা 257, 347, 3437, 527, 617, আর কি 7 হতে পারে? দেখো তো খোঁজ করে কোথাও আর 7 পাওয়া যাচ্ছে কি না। দেখবে এরকম করে যদি বক্স বানিয়ে নাও তাহলে একদম ক্লিয়ারিটিও থাকবে আর এখানটায় কোনো ডাউটও আসবে না মনে। কেমন? তাহলে টোটাল কয়টা হলো? টোটাল হলো আমার কাছে 6। কেমন? তাহলে 6 আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সাম যেটা যোগ করলে 7 আসছে। কেমন? এখানটায় বলছে ড্র ওয়ান কার্ড ফ্রম এ স্ট্যান্ডার্ড ডেক। স্ট্যান্ডার্ড ডেক মানে ডেক বা প্যাক, তুমি যেটাই মনে করো, যে একটা প্যাকেটকেই ডেক বলে এখানটায়। যেখানটায় ইভেন্ট সি, একটা ইভেন্ট সি বলেছে কার্ড ইজ হার্ট। তো এখানটায় কয় রকমের কার্ড থাকে? 4 রকমের কার্ড থাকে। কেমন? তো 4 রকমের কার্ডের ভিতরে তোমার এখানটায় এই যে একটা প্যাক অফ কার্ডের ভিতরে আমরা পাই টোটাল 4 রকমের কার্ড। বাংলায় তো বাংলায় যারা মনে রাখো তো রাখলে, আর না হলে তোমাদের কাছে 4 রকমের কার্ড থাকছে। কেমন? একটা হয়ে যাবে হার্ট, আরেকটা হয়ে যাবে তোমার কাছে ডায়মন্ড, একটা ক্লাব, কেমন, স্পিড, এরকম। তো এই হচ্ছে 4টা। তো এই 4টার ভিতরে তোমার বলছে হার্ট, এই সি হচ্ছে হার্ট। তাহলে দ্য নাম্বার অফ আউটকাম, এখনও প্রবাবিলিটি কিছু জিজ্ঞেস করেনি, যে নাম্বার অফ আউটকাম, আউটকাম কয়টা হবে? যে প্রত্যেকটার টোটাল 52টা কার্ড থাকে, প্রত্যেকটার ভিতরে 13 13 13 13 করে কার্ড থাকে। কেমন? এই হার্ট আর ডায়মন্ড তোমার কাছে কি কালারের থাকবে? এটা থাকবে রেড কালারের, এটা রেড কালারের, আর বাকি দুটো থাকে তোমার কাছে এটাও ব্ল্যাক কালারের, এটাও ব্ল্যাক কালারের। কার্ডগুলো কী কী? এ কে কিউ জে, আর হবে কিউ জে, আর 10 থেকে শুরু করে 2 অবধি যাবে, এবং প্রত্যেকটাতেই সেমভাবে রিপিট করবে। কেমন? প্রত্যেকটাতেই এই সেম নাম, শুধু কালারগুলো আলাদা, এভাবে কার্ড থাকবে। টোটাল 52 কার্ড। কেমন? সেম এইগুলোই। তো আমাদের কাছে এই ব্যাপার হয়ে গেল, এই হচ্ছে কার্ড। তাহলে টোটাল কয়টা হবে? সিতে, সি হচ্ছে আমার কাছে হার্ট, হার্টের ভিতরে কয়টা আছে স্যার? হার্টের ভিতরে টোটাল 13টা কার্ড থাকবে। কেমন? এই ব্যাপার। এরপরে বলেছে টস এ ফেয়ার কয়েন ওয়ান্স, তুমি একটা কয়েনকে কি করলে? টস করলে। ইভেন ডি, ডি হচ্ছে তোমার কাছে কি? আচ্ছা, টস 3 ফেয়ার কয়েন্স, একটা নয় 3টা। কেমন? ডি হচ্ছে ইভেন্ট এক্স্যাক্টলি 2 হেডস অকার, একদম এক্স্যাক্টলি 2টা করে হেড থাকতে হবে। কেমন? দ্য নাম্বার অফ আউটকাম ইন ডি, তাহলে তুমি যদি 3টা কয়েন থ্রো করো তোমার কাছে আউটকামগুলো কি? হেড হেড হেড, প্রথমটারও হেড এলো, দ্বিতীয়টারও হেড এলো, তৃতীয়টারও হেড এলো। এটাই তো আমার কাছে স্যাম্পল স্পেস। তারপরে কি হবে স্যার? হেড হেড, পরেরটা টেল এলো, হেড টেল হেড এলো, টেল হেড টেল এলো। তো এই কাজটা তুমি এটা এখানটা যেভাবে করেছো সেম কাজটা তুমি হেডের জন্য রিপিট করো। টেল হেড টেল, হেড টেল টেল, তারপরে আরেকটা কি বাকি রইলো? টেল টেল টেল। কেমন? তো এই হচ্ছে আমার কাছে ব্যাপার। তো আমাকে বলেছে এক্স্যাক্টলি 2, তো এক্স্যাক্টলি 2 খোঁজ করে বের করতে হবে। দেখো এক্স্যাক্টলি 2 কোথায় আছে? এই যে 2টা আছে এখানটা, 2টা হেড, আর 2টা হেড কোথায় আছে বলে তো? হেড হেড, হেডের এটা লেখা ঠিক হয়নি নাকি? ওই যে এটা হেড হবে। কেমন? এই যে তুমি এখানটা দেখতে পারো, এটা তোমার হেড হওয়ার কথা ছিল। তাহলে হেড হেড হেড, আর একটা পাওয়া গেল, এই 3টা হেড হেড হেড, আর টেল টেল টেল, এইভাবে লেখা গেল। কেমন? তো আমাদের কাছে বলছে এক্স্যাক্টলি 2 হেড, এক্স্যাক্টলি 2 হেড, কিন্তু 2-এর বেশিও না কমও না। তাহলে 2-এর বেশিও না কমও না হলে আমার কাছে এই 3টেই আছে। তার তোমার কাছে নাম্বার জিজ্ঞেস করেছে তো তুমি 3 লিখবে। প্রবাবিলিটি জিজ্ঞেস করলে অন্য কথা ছিল, বারবার তোমাদের প্রবাবিলিটির ফিল আসবে, কিন্তু প্রবাবিলিটি নয়, তারা প্রবাবিলিটি জিজ্ঞেস করেনি। কেমন? টোটাল 8টা, আর তোমার কাছে তোমার যে ডিটা যা বলেছে তাতে কয়টা আছে সেটা বের করে দেওয়ার জন্য বলছে। কেমন? এই হলো গল্প। কোশ্চেন নাম্বার 27, এখানটা বলেছে এবার ডি এর কমপ্লিমেন্ট বের করতে। হাউ মেনি ওকার্স? তো দেখো টোটাল যদি 8টা থাকে, এটা যদি আমার কাছে ডি হয়, ডি এর কমপ্লিমেন্ট কী হবে? এইটা 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 এইটা, মানে 5টা। তো ডি এর কমপ্লিমেন্ট আমার কাছে বাকি 5টা। কেমন? এইবার কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ কী বলছে বলে তো? এস দিয়ে দিয়েছে, তারপর তোমার কাছে এ বি দুটো সেট দিয়ে দিয়েছে, টোটাল 3টা, এস এ বি। বলতে বলেছে এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি মানে তোমরা বের করতে জানো, আমি এখানটা বের করছি। এ ইউনিয়ন বি হবে তোমার কাছে যে 1 2 3 দুইবার আছে, কিছু হবে না, 1 2 লিখলাম, যেটা দুইবার থাকবে একবার লিখবে, এই 1 2 3 4।
তাহলে এ ইউনিয়ন বি 1 2 3 4 এখানটায় আছে, এটা হতে পারে। এখানটায়ও নেই, এটা দেখবে না, এখানটায়ও নেই, বেশি আছে, এখানটায়ও নেই। তাহলে বি নাম্বার এই অপশান, বাকিগুলো চেক করার দরকার নেই, তবুও করে নিও। এই ইন্টারসেকশন বিতে কি আছে? এই ইন্টারসেকশন বিতে আমাদের কাছে আছে দুইটার ভিতরে কমন পয়েন্ট। কি কমন? 3 অ্যাজ এ কমন, তাহলে আমার কাছে 3। এরপরে কি জিজ্ঞেস করেছে? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট 1 2 3, অ্যাস থেকে 1 2 3 বাদ দিয়ে দিলে কি থাকবে বলো তো? 4 5 6। তাহলে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে 4, 5, 6। এই হয়ে গেল। হ্যাঁ, অপশন নাম্বার বি আমার কাছে একদমই কারেক্ট অ্যান্সার। কেমন? এবার বলেছে লাস্ট কোশ্চেন নাম্বার না, সেকেন্ড লাস্ট কোশ্চেন। কেমন? সেকেন্ড লাস্ট। এই হচ্ছে সাবসেট অফ বি। তাহলে তুমি মাথায় রাখবে, এ যদি সাবসেট অফ বি হয় তোমার কাছে, তাহলে তুমি মাথায় রাখবে যে বিটা হয়তো কোথাও বড় একটা কিছু, আর তার ভিতরে ছোট একটা কিছু হচ্ছে আমার কাছে এ। তাহলে আমি বুঝতে পারলাম যে এটা আমার কাছে বি হবে স্যার, এটা হচ্ছে আমার কাছে এ সাবসেট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? নিচের কোনটা ট্রু? যে দেখো, এই ইন্টারসেকশন বি নিলে কি হবে বলো তো? তো দেখবে দুইটার কমন পয়েন্ট কোনটা? এই তো দুইটার কমন পয়েন্ট। তো তুমিও বলবে স্যার দুইটার কমন পয়েন্ট হবে ইন্টারসেকশন বি মানে এ, ছোটটা। তারপর বলছে এই ইউনিয়ন বি করলে কি হবে? এই ইউনিয়ন বি করলে তো আবার সেম কথা, যে এটার ভিতরে 1 2 আছে, এটার ভিতরে 3 4 5 আছে। তাহলে করলে কি পাচ্ছ? দেখো 1 2টাও তো বি এর ভিতরেই, তাহলে পুরোটা যদি ইউনিয়ন করি তাহলে আমরা বি পাবো, বড়টা। কেমন? তাহলে আমার কাছে অপশন নাম্বার এ কারেক্ট হয়ে যাবে। এই হচ্ছে লাস্ট কোশ্চেন। কি বলছে? একটা এক্সপেরিমেন্ট, কয়েন টস এ কয়েন রিপিটেডলি আনটিল দ্য ফার্স্ট হেড অ্যাপিয়ার। তোমাকে কি বলছে? যে একটা কয়েন টস করতে থাকো যতক্ষণ না ফার্স্ট হেড আসবে। তো ব্যাপারটা কীভাবে হবে? দ্য স্যাম্পল স্পেস। এবার বলেছে স্যাম্পল স্পেসটা বের করো। স্যাম্পল স্পেস মানে অল পসিবল আউটকাম, মানে সম্ভাব্য যা যা আউটকাম আসতে পারে সব বের করো। তো তোমাকে বলছে আনটিল হেড কাম, তো তুমি প্রথমবার মারলেও তো হেড চলে আসতে পারে, তাহলে এটাও আমার স্যাম্পল স্পেসের একটা পয়েন্ট হয়ে যাবে। এমনও তো হতে পারে যে স্যার প্রথমবারে এলো না, দ্বিতীয়বারে চলে এলো, তাহলে এটাও পসিবল স্যার, যেহেতু অল পসিবল বের করছে। তো প্রথমবার এলো না, দ্বিতীয়বারে এলো না, তৃতীয়বারে এলো, হতে পারে। তো এরকম পরে প্রথমবারে এলো না, দ্বিতীয়বারে এলো না, তৃতীয়বারে এলো না, চতুর্থবারে হেড এলো, এরকমও হতে পারে। তাহলে এইটাই চলতেই থাকবে, কোনো শেষ হবে না। কাউন্টেবল, কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট হয়ে যাবে। কেমন? তো এই ছিল আজকের ক্লাস। তোমরা দেখবে, দেখে তোমাদের যেই মূল বক্তব্যগুলো, যেই কোথায় কি হচ্ছে, কি অসুবিধা, কীরকম চাই বলে তোমাদের এই মূল্যবান কমেন্ট তোমরা দেবে, তার উপরে ডিপেন্ড করে আমি তোমাদের পরবর্তী প্রত্যেকটা সাব টপিক থেকে নাম্বার অফ কোশ্চেন সলভ করিয়ে দেব। যেহেতু এটা বেসিক টপিক ছিল, কোশ্চেনগুলো খুবই সহজ, ধীরে ধীরে কোশ্চেনের লেভেল বাড়বে এবং তোমাদেরও করতে ভালো লাগবে। আই হোপ তোমরা এনজয় করেছ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।